অনার্স থার্ড ইয়ার নিউ এবং ওল্ড ছাত্রদের স্বাগত জানাচ্ছি আজকের অনলাইন ক্লাসে। আমরা গতদিন যে বিষয়ে আলোচনা করেছিলাম তা ছিল যে পরম বিক্রিয়া হার তত্ত্ব অনুযায়ী হার ধ্রুবকের সমীকরণ উপপাদন। সেই উপপাদন থেকে আমরা হার ধ্রুবকের সমীকরণটা পেয়েছিলাম এটা ছিল হার ধ্রুবকের সমীকরণ। এখানে কে হলো হার ধ্রুবক, কাপ্পা একটা রাশি ইনক্লুড করা হয়েছিল হার ধ্রুবকের সমীকরণে, এবং কিউ জটিলের পার্টিশন ফাংশন, কিউ এ কিউ বি হলো উপাদানগুলার পার্টিশন ফাংশন, বিক্রিয়াকারী উপাদানগুলার, আর বাকি ইনট হলো সক্রিয়ণ শক্তি ইত্যাদি। এখন এইখানে কাপ্পা রাশিটা যেটা অন্তর্ভুক্ত করা হয়েছে সেটা হলো যে সব সক্রিয় জটিলগুলা উৎপাদে পরিণত হয় কিনা এর সম্ভাব্যতা প্রকাশের জন্য এই রাশিটা সমীকরণে অন্তর্ভুক্ত করা হয়েছে। কাপ্পা মান আমরা এর আগে বলেছিলাম যে কাপ্পা ইকুয়াল টু 1 যখন মনে করা হয় যে সব সক্রিয় জটিলই উৎপাদে পরিণত হয়। হ্যাঁ, এক্ষেত্রে তোমার কী করা হয় যে শক্তি প্রাচীর অতিক্রমকারী সব জটিলের গতিকে ক্লাসিক্যাল গতি হিসেবে বিবেচনা করা হয়। সেক্ষেত্রে সব সক্রিয় জটিলই উৎপাদে পরিণত হয় বলে ধরা হয়। অধিকাংশ বিক্রিয়ার ক্ষেত্রে এই ঘটনা ঘটে। সব সক্রিয় জটিলই উৎপাদে সক্রিয় জটিল উৎপাদে পরিণত হয়। আচ্ছা, আর একটা কেস হতে পারে কাপ্পা গ্রেটার দেন 1। এক্ষেত্রে কি হয় যে সক্রিয় জটিল শক্তি প্রাচীর অতিক্রম করে না। এখানে বিক্রিয়া যখন সংঘটিত হয় তখন কি হয় যে শক্তি প্রাচীর অতিক্রম না করে প্রাচীরের ছিদ্র করে বিক্রিয়া সংঘটিত হয়। টানেল বিক্রিয়ার প্রাচীরে শক্তি প্রাচীরের মধ্যে দিয়ে সুড়ঙ্গ তৈরি করে বিক্রিয়া অগ্রসর হয়, প্রাচীর অতিক্রম করার প্রয়োজন পড়ে না। তো সনাতন বলবিদ্যার ধারণায় এই ঘটনাটা সম্ভব হয় না, তবে কোয়ান্টাম মেকানিক্যাল ধারণায় এটা সম্ভব। এটা একটা কোয়ান্টাম প্রক্রিয়া। সাধারণত যেসব ক্ষেত্রে কাপ্পা গ্রেটার দেন 1 হয় সেটা বা একে বলা হয় যে প্রাচীর অতিক্রম করে এই ধরনের ঘটনাটাকে বলা হয় হলো এটা এরকম। সেটা হলো যে এখানে এটাকে বলা হয় টানেলিং। এই টানেলিংটা ঘটে যদি তোমার শক্তির স্থিতিশক্তির বাধা প্রাচীর যথেষ্ট পাতলা হয়। তার মানে হলো এর পুরুত্ব যদি কম হয় তাহলে এই ঘটনাটা ঘটতে পারে, অথবা বিক্রিয়ায় যদি হালকা ভর বিশিষ্ট কণা অন্তর্ভুক্ত থাকে তাহলে তারা দ্রুত টানেল তৈরি করে বিক্রিয়া সংগঠিত করতে পারে। বিশেষত খুব হালকা কণা যেমন ইলেকট্রন, হাইড্রোজেন পরমাণু, হাইড্রোজেন আয়ন ইত্যাদি এই ধরনের টানেলিং ঘটায়। ইলেকট্রন স্থানান্তর এবং প্রোটন স্থানান্তর বিক্রিয়াগুলিতে এই টানেলিং ঘটে। হ্যাঁ, যেমন একটা দেখাতে পারি যে সি প্লাস ইকুয়াল টু এজি, এটা ইলেকট্রন ট্রান্সফার। আচ্ছা, আর একটা হতে পারে যেমন ডি প্লাস H2 ডিউটেরিয়াম।
এখানে হয় ডিএইচ একটা ইলেকট্রন স্থানান্তর হচ্ছে আর একটা প্রোটন স্থানান্তর হচ্ছে। এই ধরনের বিক্রিয়াগুলিতে টানেলিং ঘটে। এছাড়াও তোমার কী করা যে তেজস্ক্রিয় নিউক্লিয়াস থেকে আলফা কণা যখন নিক্ষেপণ হয় তখনও এরকম টানেলিং ঘটে। আচ্ছা, আর একটা কেস হতে পারে কাপ্পা লেস দেন 1। এই ধরনের বিক্রিয়াগুলি সাধারণত দেখা যায় যে মানে কোন বিক্রিয়াগুলির ক্ষেত্রে এটা দেখা যায় যে গ্যাসীয় দশায় সংগঠিত দ্বিআণবিক পরমাণু সংযোজন বিক্রিয়া অথবা তোমার দ্বিপরমাণুগুলোর বিপরীতমুখী বিযোজন বিক্রিয়া। এই ধরনের বিক্রিয়াগুলির ক্ষেত্রে তোমার কাপ্পা লেস দেন 1 হয়। এখানে সম্পূর্ণ বিক্রিয়া সংগঠিত হয় না, সেই কারণে বিক্রিয়ার ঘটার সম্ভাব্যতা কমে যাওয়ায় তোমার কাপ্পার মানও তোমার কম হয়। ট্রান্সমিশন গুণাঙ্ক, এটাকে বলা হয় ট্রান্সমিশন গুণাঙ্ক। কাপ্পা হলো ট্রান্সমিশন গুণাঙ্ক, এর মান তোমার লেস দেন 1 হয়। এখন বিভিন্ন ইলেকট্রনিক স্তরের মধ্যে যে উপস্তরগুলো থাকে এর মধ্যে যখন ইলেকট্রনিক ট্রানজিশন ঘটে, সেই ট্রানজিশনের ফলে বা স্তরান্তর ঘটে, সেই স্তরান্তরের ফলে কৌণিক ভরবেগের পরিবর্তন হয় কী হয় যে বিক্রিয়া ঘটার সম্ভাব্যতাটা কমে যায়, ফলে ট্রান্সমিশন গুণাঙ্ক লেস দেন 1 হয়। তো এই তিনটা কেস দেখা যায়। তবে এগুলা বিশেষত এটাই অধিকাংশ বিক্রিয়ার ক্ষেত্রে ধরে নেওয়া হয় যে কাপ্পা ইকুয়াল টু 1, অর্থাৎ যে জটিলটা প্রাচীর অতিক্রম করছে তারা সবাই উৎপাদে পরিণত হবে। আচ্ছা, এখন হলো যে এই সিটিএসটি সমীকরণ যেটা, সেটার তাপগতীয় ফর্মুলায় আমরা দেখব। আচ্ছা, এই সমীকরণের তাপগতীয় ফর্মুলেশনটা দেখতে হবে। এখন যে সমীকরণটা আমরা এর আগে লিখলাম সেটা হলো যে এর আগে আমরা সমীকরণটা লিখলাম হলো সেটা হলো যে কে ইকুয়াল টু কেবিটি বাই এইচ, ধরে নিলাম কাপ্পা ইকুয়াল টু 1, এইচ কিউ এ কিউ বি ই টু দি পাওয়ার মাইনাস ই নট বাই আর টি। এই সমীকরণটাকে আমরা উপাদান করেছি ইন টার্মস অফ পার্টিশন ফাংশন। গ্যাসীয় বিক্রিয়ার ক্ষেত্রে অণুগুলোর মধ্যে বা বিক্রিয়াকারী প্রজাতিগুলির মধ্যে অনেক দূরত্ব থাকে, ফলে তাদের মুক্ত ঘূর্ণনের সম্ভাবনা বেশ ভালো থাকে, বেশি সম্ভাবনা থাকে, কোনো রকম প্রতিবন্ধকতা থাকে না। সেই কারণে ওদের পার্টিশন ফাংশন হিসাব করা খুব সহজ হয়। কিন্তু তরলের ক্ষেত্রে, তরল দ্রাবকে যে সমস্ত বিক্রিয়া ঘটে তাদের ক্ষেত্রে, বা দ্রবণের যে সমস্ত বিক্রিয়া ঘটে তাদের ক্ষেত্রে চলাচলের একটা প্রতিবন্ধকতা থাকে প্রজাতিগুলি, সেই কারণেই ওদের পার্টিশন ফাংশন হিসাব করা অসুবিধাজনক হয়। এই ধরনের ক্ষেত্রে কী করা হয় যে ওই দ্রবণ অথবা তরল দশার বিক্রিয়ার ক্ষেত্রে তাপগতীয়
রাশিগুলিকে হিসাব করা খুব সুবিধাজনক হয়। সেই জন্য এই সমীকরণটা বিশেষত তরল দশা অথবা দ্রবণে সংগঠিত বিক্রিয়া ক্ষেত্রে এদের পার্টিশন ফাংশন এর বদলে তাপগতীয় রাশির মধ্যে মাধ্যমে একে ফর্মুলায়িত করা হয়। ওয়াইন জোন্স এবং আইরিন এই কাজটা করেছেন। তো সেটা কিভাবে হলো সেটা আমরা একটু দেখি। এখানে আমরা এই তাপগতীয় ফর্মুলায়নের জন্য আমরা ধরে নিচ্ছি যে A প্লাস বি একটা বিক্রিয়ক, এটা একটা সক্রিয় জটিল তৈরি করলো উৎপাদ আগের মতো, এবং স্বীকার্য অনুযায়ী বিক্রিয়ক ও জটিলের মধ্যে সাম্য বিক্রিয়ার সাম্যাবস্থা যেহেতু থাকে, কাজে এই সাম্য বিক্রিয়ার সাম্য ধ্রুবক হলো কে জটিলের ইন টার্মস অফ পার্টিশন ফাংশন। আমরা এটা যেটা আছে এটা আমরা জানি। তো এখন পরম বিক্রিয়া হার তত্ত্ব অনুযায়ী কি হয় যে এই বিক্রিয়ার হার ধ্রুবকের সমীকরণটা পাওয়া যায় হলো E0/RT। এখন 2 নং সমীকরণকে, এই যে 2 নং সমীকরণের এই অংশটা কে স্টার যদি আমরা স্থাপন করি তাহলে ইকুয়েশনটা দ্বারায় কে ইকুয়াল টু রেট কনস্ট্যান্ট কে ইকুয়াল টু KBT/H সাম্য ধ্রুবক, জটিলের সাম্য ধ্রুবক। এখন তাপগতিবিদ্যা থেকে সক্রিয় জটিল তৈরির প্রমাণ মুক্ত শক্তির পরিবর্তন ডেল্টা G0 স্টার ও সাম্য ধ্রুবকের সম্পর্ক পাওয়া যায়। ডেল্টা G0 ইকুয়াল টু হলো -RT ln K, অথবা কে জটিল ইকুয়াল টু হলো e⁻⁻ ডেল্টা G0 স্টার বাই RT। এখান থেকে আমি কে 3 নং সমীকরণে যদি এখানে যদি কে এর মানটা বসাই তাহলে ইকুয়েশনটা দ্বারায় কে ইকুয়াল টু KBT/H e⁻⁻ ডেল্টা G0 স্টার বাই RT। আচ্ছা, এখন তাপগতিবিদ্যা থেকে আবার দেখা যায়, সম্পর্ক থেকে দেখা যায় যে ডেল্টা G0 স্টার ইকুয়াল টু হলো ডেল্টা H0 জটিল মাইনাস টি ডেল্টা S0 জটিল। এখানে ডেল্টা H0 স্টারিক্স এবং ডেল্টা S0 স্টারিক্স যথাক্রমে হলো পরম আর প্রমাণ সক্রিয়ণের এনথালপি ও সক্রিয়ণের এন্ট্রপি। সুতরাং এই 7 নং সমীকরণকে আগের সমীকরণটায় যদি আমরা বসাই তাহলে দেখা যাবে যে কে ইকুয়াল টু আলটিমেটলি এটা আসে। এটাও আইরিন সমীকরণ, এটাও আইরিন সমীকরণের একটা রূপ। এই সমীকরণে ডেল্টা H0 স্টারিক্সটাকে আরিনিয়াসের পরীক্ষামূলক সক্রিয় শক্তির এর মাধ্যমে প্রকাশ করতে হয় প্র্যাকটিক্যালি ব্যবহারের জন্য, কারণ এটা সরাসরি প্র্যাকটিক্যালি মান বের করা সম্ভব না। তো সেটা করতে হলে তাপমাত্রার সাথে সক্রিয় জটিলের যে পরিবর্তন, এটা ভ্যান টপের সমীকরণকে আমরা এইভাবে লিখতে পারি। ডি লন কে আগে আমরা লিখেছিলাম আরএনএর সমীকরণ উপপাদনের সময় ডি লন কে স্টার বাই ডিটি ডেল্টা H0 স্টারিক্স বাই RT স্কোয়ার। এখানে ডেল্টা U0 হলো তোমার জটিল গঠন বিক্রিয়ার প্রমাণ আন্তঃশক্তির পরিবর্তন। এখন এই 3 নং যে সমীকরণটা আমরা ছিল বিক্রিয়ার হার ধ্রুবকের, সেই সমীকরণে উভয় পাশে লগারিদম নিয়ে তাপমাত্রার সাপেক্ষে ব্যবকলন করলে এটা পাওয়া যায়। হ্যাঁ, এটা পাওয়া যায়। একে 9 এবং এই 10 9 নং সমীকরণ, এই 9 নং সমীকরণটাকে এই 10 নঙে যদি আমি বসাই এর বদলে, তাহলে আলটিমেটলি ইকুয়েশনটা দাঁড়ায় ডি লন কে বাই ডিটি ডেল্টা U0 স্টারিক্স বাই RT স্কোয়ার প্লাস 1/T, অথবা ডেল্টা U0 স্টারিক্স বাই RT প্লাস RT বাই RT স্কোয়ার। আচ্ছা, এখন আরএনএর সমীকরণ থেকে সক্রিয় শক্তির সংজ্ঞা আমরা জানি যে ডি লন কে বাই ডিটি ইকুয়াল টু ইএ বাই RT স্কোয়ার। তাহলে আগের সমীকরণ ছিল এই সমীকরণটা, একে তোমার কি করা হয় যে ওই 11 এবং 12, এটা 11 নাম্বার এবং এই 12 নাম্বার যদি তুলনা করি তাহলে আমরা এখান থেকে ইএটা পাই ডেল্টা U0 স্টারিক্স প্লাস RT, এটা গেল একটা। আবার
ডেল্টা ইউ আর ডেল্টা এইচের সম্পর্ক পাওয়া যায় হলো, এটা আমরা জানি, ডেল্টা এইচ ইকুয়াল টু ডেল্টা ইউ প্লাস পি ডেল্টা ভি, অথবা এখান থেকে ডেল্টা ইউ যদি আমি বের করে নেই তাহলে ডেল্টা এইচ মাইনাস পি ডেল্টা ভি। তাহলে 13 নম্বর সমীকরণে এখানে 13 নম্বরের ডেল্টা ইউ নটের মানটা যদি আমি বসায় দিই তাহলে ইয়ে দাঁড়াইতেছে হলো এরকম, ইয়ে ইকুয়াল টু হলো ডেল্টা এইচ নট মাইনাস পি ডেল্টা ভি নট প্লাস আর টি, অথবা ডেল্টা এইচ নট ইকুয়াল টু ইয়ে প্লাস পি ডেল্টা ভি মাইনাস আর টি। তাহলে আমাদের মোটামুটি ডেল্টা এইচ নটের মানটা আমরা পেয়ে গেলাম। হ্যাঁ, সেটা আমরা এখন এর হার ধ্রুবকের সমীকরণে বসায় বিভিন্ন রকম বিক্রিয়ার জন্য এর মানটা আমরা বের করতে পারবো। আচ্ছা, তাহলে বিভিন্ন বিক্রিয়ার ক্ষেত্রে যদি তোমার একানবিক বিক্রিয়া ধরা হয়, একানবিক বিক্রিয়ার ক্ষেত্রে কি হয় যে তোমার অনুসংখ্যার তেমন কোনো পরিবর্তন হয় না। সেখানে পরিবর্তন যদি না হয় তাহলে ডেল্টা ভি নট, জটিলের ডেল্টা ভি নটটা ইকুয়াল টু 0 হবে। 0 হলে আবার যদি দ্রবণের ক্ষেত্রে বিবেচনা করি সেখানেও ডেল্টা ভি এর কোনো পরিবর্তন হয় না বলে এটাকে অগ্রাহ্য করা হয়। তাহলে এই যে 17 নম্বর সমীকরণটা দাঁড়াচ্ছে যে ডেল্টা এইচ নট ইকুয়াল টু হলো ইয়ে মাইনাস আর টি, যদি এই অংশটা বাদ যায়, হ্যাঁ, ডেল্টা ভি এর এই অংশটা অগ্রাহ্য যদি হয় তাহলে ডেল্টা এইচের মান দাঁড়াচ্ছে ইয়ে মাইনাস আর টি। আচ্ছা, তাহলে এখন অরিজিনাল যে সমীকরণ, সেই সমীকরণটার মধ্যে যদি আমরা এটা বসাই দিই তাহলে এটা পাওয়া যাবে যে সেই সমীকরণটা ছিল এটা, এই যে অরিজিনাল 8 নম্বর ইকুয়েশান। এই সমীকরণে যদি আমি বসাই দিই ডেল্টা এইচ এর মানটা যদি বসাই দিই এখান থেকে ডেল্টা এইচ নট ইকুয়াল টু ইয়ে মাইনাস আর টি, এটা যদি আমি বসাই দিই তাহলে কি হবে যে বসাই দিলে এটা হবে ই কেবিটি বাই এইচ ই টু দি পাওয়ার মাইনাস ইয়ে বাই আর টি ইন্টু তোমার ই টু দি পাওয়ার ডেল্টা এস নট বাই আর। তাহলে এটা একানবিক বিক্রিয়ার ইটা দেখেই বোঝা যাবে যে বিক্রিয়াটা একানবিক। আচ্ছা, এখন দ্বিআণবিক বিক্রিয়ার ক্ষেত্রে দেখা যায় আমরা এই সম্পর্কটা জানি যে পি ডেল্টা ভি ইকুয়াল টু ডেল্টা এন আর টি। এখানে ডেল্টা এনটা হলো বিক্রিয়ায় মূল সংখ্যার পরিবর্তন, কারণ আমাদের যে বিক্রিয়া দ্বিআণবিক বিক্রিয়া ছিল তার মানে এ প্লাস বি থেকে এক্স স্টার হচ্ছে জটিল হচ্ছে। তাহলে এই বিক্রিয়ায় ডেল্টা এন এর মান হবে 1 মাইনাস 2, মানে 2 অণু থেকে 1 অণু তৈরি হচ্ছে। তাহলে 1 মাইনাস 2 ইকুয়াল টু মাইনাস 1, তার মানে পি ডেল্টা ভিটা হলো মাইনাস আর টি। তাহলে ওই 17 নং সমীকরণটা থেকে দাঁড়াচ্ছে হলো ডেল্টা এইচ নট ইকুয়াল টু ইয়ে মাইনাস 2 আর টি। এখন এই সমীকরণটা এই এইচ নটের মান আমরা অরিজিনাল 8 নম্বর সমীকরণে যদি বসিয়ে দেই তাহলে দ্বিআণবিক বিক্রিয়ার জন্য হার ধ্রুবকের সমীকরণটা দাঁড়ায় কে ইকুয়াল টু স্কোয়ার কেবিটি বাই এইচ ই টু দি পাওয়ার মাইনাস ইয়ে বাই আর টি ইন্টু ই টু দি পাওয়ার ডেল্টা এস নট স্টার এক্স বাই আর, এরকম দাঁড়ায়। তাহলে স্কোয়ার দেখলে এটা বোঝা যাবে যে এটা দ্বিআণবিক বিক্রিয়া। যাই হোক, তাহলে আমরা তাপগতীয় রাশিগুলির মাধ্যমে আমরা এই ইয়েটাকে ফর্মুলাইন করতে পারি যে কীভাবে তোমার ডেল্টা এইচ নটকে পরিবর্তন করে প্র্যাকটিক্যাল সক্রিয়ণ শক্তি অথবা আরেনিয়াসের সক্রিয়ণ শক্তি, পরীক্ষামূলক সক্রিয়ণ শক্তির মাধ্যমে সমীকরণটা প্রকাশ করা যায়। এতে লাভ হয় যে এখানে এই সমীকরণটা, এই ধরনের সমীকরণটা প্র্যাকটিক্যালি ব্যবহার করা যায় এবং হিসাব নিকাশ করা সুবিধাজনক হয়। আচ্ছা, এখন আমরা দেখব যে আরেনিয়াস প্যারামিটারের সাথে আরেনিয়াস প্যারামিটার
এ প্রবাবিলিটি ফ্যাক্টর পি এবং সক্রিয়ণের এন্ট্রপির সম্পর্ক। আচ্ছা, তাহলে আরেনিয়াস সমীকরণ অনুযায়ী আমরা জানি যে হার ধ্রুবকের সমীকরণ হলো কে, এটা আরেনিয়াস সমীকরণ। কে এ ই টু দি পাওয়ার মাইনাস এ বাই আর টি, এটাকে আমি ইকুয়েশন নাম্বার 1 দিলাম। এটা হলো এটা হলো প্রি এক্সপোনেনশিয়াল ফ্যাক্টর আর হলো সক্রিয়ণ শক্তি। আচ্ছা, এখন এই যে পরম বিক্রিয়া হার তত্ত্ব অনুযায়ী আমরা যে সমীকরণটা পেলাম সেটা হলো আচ্ছা, এখানে পাওয়া যায় হলো কে কত, কে বি টি বাই এইচ ই টু দি পাওয়ার এটা আমাদের অরিজিনাল 8 নম্বর সমীকরণ। আচ্ছা, এটা পাওয়া গেল। হ্যাঁ, এখন এটাকে আমি ইকুয়েশন নাম্বার 2 দিলাম। আচ্ছা, তাহলে এখন এখানে ডেল্টা এইচ নট এবং ডেল্টা এস নট এগুলো হলো এটা সক্রিয়ণের এনথালপি, এটা সক্রিয়ণের এন্ট্রপি। তো এখন কি হবে যে সাধারণত কি হয় যে সরল গ্যাসীয় বিক্রিয়াগুলির ক্ষেত্রে ডেল্টা এইচ নটটাকে হিসাবে ধরা হয়। হ্যাঁ, ওই সময় ওইটা সমতুল্য রাশি হলে ডেল্টা এইচ নট ইকুয়াল টু ধরা হয়। তাহলে এই ইকুয়েশনটা আলটিমেটলি দাঁড়াচ্ছে কত, কে ইকুয়াল টু কে বি টি বাই এইচ ই টু দি পাওয়ার মাইনাস ই টু দি পাওয়ার বাই আর। ঠিক আছে? আচ্ছা, তাহলে এখন যদি এই হয় তাহলে এই সমীকরণটা এরকম দাঁড়াচ্ছে। তাহলে এই সমীকরণকে আমরা ওই 1 নংয়ের সাথে যদি তুলনা করি, এটাকে 3 নং দিলাম, এই সমীকরণটা আর এই সমীকরণটা যদি আমরা তুলনা করি তাহলে কি পাওয়া যাবে? তাহলে পাওয়া যাবে হলো যে এ ইকুয়াল টু 1 আর 3 তুলনা করলে পাওয়া যাবে কে ইকুয়াল টু এ ইকুয়াল টু ই টু দি পাওয়ার কে বি টি বাই এইচ ই টু দি পাওয়ার বাই আর। এটাকে আমরা 4 নং সমীকরণ দিলাম। তাহলে দেখা যাচ্ছে যে প্রি এক্সপোনেনশিয়াল ফ্যাক্টরের সাথে সক্রিয়ণের এন্ট্রপির একটা সরাসরি সম্পর্ক রয়ে গেছে। আচ্ছা, তাহলে এখন আমরা কি করতে পারি কি যে তোমার আরেকটা সমীকরণ আমরা করতে পারি যে সংশোধিত এই সমীকরণ মানে আরেনিয়াস সমীকরণ সাথে অন্যগুলোর আমরা এই দুইটার তুলনা করে আমরা দেখলাম যে প্রি এক্সপোনেনশিয়াল ফ্যাক্টরটা দাঁড়াচ্ছে হলো তোমার কেবিটি বাই এইচ ই টু দি পাওয়ার ডেল্টা এস নট এস স্টারিস বাই আর। তাহলে কে আর এই সমীকরণের এর সাথে ডেল্টা এস এর একটা সরাসরি সম্পর্ক এখান থেকে পাওয়া যায়।
তো অনুরূপভাবে সরল সংঘর্ষ তত্ত্ব থেকে যে সমীকরণটা আমরা পাই কে ইকুয়াল টু মানে সংশোধিত সমীকরণ যেটা ছিল সেই সমীকরণটা কি, সরল সংঘর্ষ তত্ত্বের সংশোধিত সমীকরণ, এটাকে আমরা পাই যে কে ইকুয়াল টু পি জেড ই টু দি পাওয়ার মাইনাস ইএ বাই আর টি। একে আমি 5 নম্বর ইকুয়েশন দিলাম। আচ্ছা, তো এর সাথে অনুরূপভাবে আমরা যদি এই পি জেড এর সাথে এই সমীকরণটা তুলনা করি, 3 নম্বর সমীকরণটা যেটা হলো পরম বিক্রিয়া হার তত্ত্বের সমীকরণ। হ্যাঁ, পরম বিক্রিয়া হার তত্ত্বের সমীকরণ এটাকে আমরা ডেল্টা এইচ নট ইকুয়াল টু ইয়ে ধরার পরে পুনরায় আবার যদি লিখি তাহলে এরকম দাঁড়ায়। তাহলে এই 3 নং সমীকরণ আর 5 নং, 3 আর 5 তুলনা করলে আমরা পেয়ে যাই এখানে 3 আর 5 যদি আমরা তুলনা করি তাহলে আমরা পাই যে পি জেড ইকুয়াল টু কেবিটি বাই এইচ ই টু দি পাওয়ার বাই আর, এটা পাওয়া যায়। ঠিক আছে, এখান থেকে এই সমীকরণটা থেকে তাহলে পি ইকুয়াল টু কত দাঁড়াবে, পি ইকুয়াল টু জেড এইচ এরকম দাঁড়ায়। এখন তাহলে এই সমীকরণটা থেকে দেখা যাচ্ছে যে পি ইকুয়াল টু কেবিটি বাই জেড এইচ টু দি পাওয়ার ডেল্টা এস নট স্ট্যাটিক্স বাই আর। যেহেতু এই রাশিগুলো সবই তোমার নির্দিষ্ট তাপমাত্রা, এগুলো ধ্রুবক রাশি, অতএব এই 3টা তো ধ্রুবকই, জেডের মানও তেমন একটা পরিবর্তন হয় না, প্রায় কনস্ট্যান্ট থাকে। তাহলে সেক্ষেত্রে আমরা বলতে পারি যে পি প্রপোর্শনাল ই টু দি পাওয়ার বাই আর। তাহলে এইখানে দেখা যাচ্ছে যে এইখান থেকে আমরা দেখতে পাচ্ছি যে প্রবাবিলিটি ফ্যাক্টর বা সম্ভাব্যতা ফ্যাক্টরটা সক্রিয়ণের এন্ট্রপির সাথে সরাসরি সম্পর্ক যুক্ত। হ্যাঁ, তাহলে এখানে একটা সম্পর্ক যুক্ত। যদি ডেল্টা এস এর মান ধনাত্মক হয়, আমরা এখান থেকে একটা ব্যাখ্যা দিতে পারি যে যদি ডেল্টা এস এর মান ধনাত্মক হয় তাহলে যদি ডেল্টা এস পজিটিভ হয় তাহলে পি বড় হবে, তাহলে কে এর মান কি হবে, কে এর মান বেশি হবে এবং বিক্রিয়া দ্রুত গতিতে হবে। ঠিক আছে, দ্বিতীয়ত যদি ডেল্টা এস ইকুয়াল টু ঋণাত্মক হয়, নেগেটিভ হয়, পি কমে যাবে। হ্যাঁ, তাহলে কি হবে, পি ফ্যাক্টরের মান পি কম হবে, কে কম হবে, বিক্রিয়া ধীর গতিতে হবে, গতি সম্পন্ন হবে। তাহলে এখান থেকে আমরা এই পরম বিক্রিয়া হার তত্ত্বের একটা খুব সাফল্য পাওয়া যায় যে এই তত্ত্ব থেকে পি ফ্যাক্টরের সাথে সক্রিয়ণের এন্ট্রপির একটা সম্পর্ক স্থাপন হয় এবং এই সম্পর্ক হলো যে কেন বিক্রিয়া, এই সম্পর্কের ব্যাখ্যা থেকে আমরা বলতে পারি যে কেন বিক্রিয়া কোনো বিক্রিয়া দ্রুত গতি সম্পন্ন হয়, কেন কোনো বিক্রিয়া
ধীর গতি সম্পন্ন হয়। ঠিক আছে, আজকে এই পর্যন্ত থাক। সামনের দিন নতুন একটা অধ্যায় দ্রবণে বিক্রিয়ার হার সম্পর্কে আলোচনা করা হবে। খোদা হাফেজ।